আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। গরম কেমন পড়েছে আপনাদের এলাকাতে সবাই জানাবেন যে আছেন। তো আমাদের এখানে কিন্তু বেশ গরম পড়েছে, রোদ উঠেছে। কালকে ওয়েদারটা বেশ ভালো ছিল, কিন্তু আবার রোদ ওঠা শুরু করেছে, মানে প্রচুর গরম। এখন একটু বাইরে যাব, ওয়েদার। ওই কি রে, ওই কি রে, ওই কি রে? মধু মধু রসমালাই, মধু 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 রসমালাই। ধরো 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 পড়ে যাও। শালা দুলা ভাই হচ্ছে বাইরে থেকে আসলো, মধু রসমালাই নিয়ে আসলো। অনেকদিন পরে আমরা খাবো মধু রসমালাই। না পাউরুটি, পাউরুটি কলা বলে পাউরুটি। শোরুম থেকে আসলো, খুব মজা। মানে সেল হচ্ছে নাকি? আনন্দ এত, দোকান দিয়ে লাভ আছে। যাক, এনা বলে রসমালাই মধু সব নিয়ে আইছে একবারে। মধুই তো দেখেন, মধু নাকি? হ্যাঁ দেখেন, মধু রসমালাই ঠিক। আমাদের বাড়িতে রসমালাই এসেছে। সব থেকে মজার খাবারই হচ্ছে রোজার ভিতরে তরমুজ। আমি এই ফার্স্ট কিনলাম, ঠিক আছে। পরে তরমুজ কিনলাম এই রোজার এই ঠিক আছে। এটা তো এখন পরিপক্কে সবই আছে, এখন মিষ্টি হইলেই হইছে। ওইটাই ওইটার মতো পাবাই না আমাদের। ঈশ্বরদীর মতো তরমুজ তো আমি ওই বছরেও পাইনি, আম্মু শোনেন, ওই যে নতুন হাটে না রাশিয়ানরা তো সব সময় তরমুজ খায়, ওই দিক থেকে আসে। ওই জায়গায় মানে ভালো তরমুজটা, পোক্ত তরমুজটা পাওয়া যায়। এটা তো তোমার দিক থেকে আসে, এই জন্য ওরকম পাওয়া যায় না। আর মিষ্টি হয়, খাইতেও ভালো লাগে। তা আমাদের এখানে অপোক্ত তরমুজটাই সেল হয়, যা হয় তাই খাইতে তো হবে। তো এই অবস্থা। মধু খাও তুমি? হ্যাঁ খাবো। তোমার ভাইয়ের চুল একদম ফিনিশ করে দিয়ে আসছে আজকে সকালে, যাই বসাই দিয়ে আসছে। হ্যাঁ, এবার আধা ঘন্টা শোনো না না, ওর যে অন স্টাইল না, ওর যে কাটিং ছিল ওইটাই জাস্ট খালি ছোট আর বড় ছিল আগে, এখন ছোট হলো। হ্যাঁ, তো আগে ওকে বসাই দিয়ে আমি শোরুমে গেছি। হ্যাঁ, ওই যে কাটছে সে বলছে আধা ঘন্টা ভাই টাইম লাগবে। এই আধা ঘন্টার ভিতরে যাই আর বাড়াতেও পারছি না, কাস্টমার যাই। হ্যাঁ হ্যাঁ, ওই দারাজ অফিসের সামনে। চুল, ছেলেদের চুল অনেক দ্রুত বড় হয়ে যায়। না না, ওর চুল সবাই ফিদা। আমার ওইদিকে যত তুমি বলছে এই চুলটা এরকম স্ট্রেট কেন? না না, এত স্ট্রেট চুল কেন? ঠিক আছে, চুল পুরো বড় রাখে, তখন মনে হয় চেহারা থেকে মাথা বড় হয়ে যায়। না, এই যে এখন চুল কাটছে, এখন বাবু, ছোট বাবু। হ্যাঁ, তোমার লম্বা হয়ে গেছে। এই দেখো আমার এবং আমি তো চাই শালা দুলা ভাই এক সমান হয়ে যাবে। বাড়ির অবস্থা দেখেন, কি পরিমাণে রোদ উঠছে, একদম শুকায় গেছে। এই শাকের অবস্থা হয়েছে রোদে তাপে। দেখেন কি অবস্থা, গরমে এরকম হয়ে গেছে শাক। একদম পুঁই শাকগুলো একটু টাটকা আছে। এদিকে কুমড়ার শাক রান্না করা হবে সবজি দিয়ে, আর সাথে এই যে মাছ চচ্চড়ি হবে, আর ওদিকে ভাত রান্না হচ্ছে। রোজার দিনে সবাই মিলে কাজ করবো, রোজার ভিতরে কাজ বেশি। হ্যাঁ, দুপুরের খাওয়া আবার ইফতারি সব মিলে প্রেশার। এখানে এই বড়িগুলো একদম শুকানো হয়ে গেছে, শুকায় গেছে একদম। আর এই সাইডে হচ্ছে আমাদের বাড়ির বড়ই, এই যে পাকা বড়ই, একদম গাছ পাকা বড়ই, গলে গেছে কিছু। আব্বু নিয়ে আসছিল, এগুলা এমনিই খেতে ভালো লাগে। এই দেখেন সাদা, ওই যে আমারা দিছেন না, কেমন জানি শক্ত শক্ত দিছি। এই দেখেন কি সুন্দর টকটকা ডালিম হয়েছে, কিন্তু ভেতরে অত একটা ভালো না, স্বাদেরও না, মিষ্টিও না, অনেক হয়েছে। ওই যে ওইটাও পাকছে, ঠিক না? পাকেনি, লাল হয়ে যাবে। হ্যাঁ, এখন পারা দরকার নাই, পাকুক একবারে, ভালো লাগে না তো এখন আর।
দাদি পাইরি ফেলছে খালি বানর খাই ফেলছে। ও হ্যাঁ, আমারও তাই বললো। এই যে ফুল হয়েছে এগুলো সবগুলাতে হবে, যতগুলো ফুল দেখতেছেন সবগুলাতে ফল হবে। আসলে গাছপালা থাকলেই ভালো লাগে, মানে খাইতে হবে এমন কোনো কথা নাই, থাকাটাও ভালো লাগে দেখতে। তো এই মাছটা এখন চচ্চড়ি হবে। মাছের নাম হচ্ছে বাসা মাছ। বাসা মাছ চচ্চড়ি হবে, অল্প একটুই আছে, এটা চচ্চড়ি করলে বেশ ভালো লাগে। পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে, শুধু কিছু না, পেঁয়াজটা একটু বেশি বেশি দিলে ভালো লাগে খেতে। এই যে এখন মাছটা দিয়ে পানি দিলে সিদ্ধ করে তারপরে হয়ে যাবে। আর এইদিকে কিন্তু কুমড়ার শাক দিয়ে রান্না করা হয়েছে, আলু দিয়ে আর কিছু দিচ্ছে না, পটল। আর এখানে হচ্ছে পুঁইয়ের শাক রান্না করা হয়েছে। তো এখানে হচ্ছে চাচি আসছে আম্মুর ঈদের শপিং দেখতে। হ্যাঁ, কি দিয়েছে আমার মা, কি দিয়েছে তাই দেখাচ্ছি। সুন্দর হয়েছে, সব শপিং গুলো সুন্দর হয়েছে। কারণ আমাদের বৌমার খুব চয়েস আছে। যাক, সুনাম পাচ্ছি। একটা ব্যবসা সে টিকায় রাখতে পারতো না, চয়েস না হলে চয়েস এই মেন। হ্যাঁ, জামা কাপড় তো হাজার হাজার আছে, আসলে মানসম্মত না হইলে আসলে কারোই ভালো লাগবে না। হ্যাঁ, এই যে হিসাবটা দিয়েছে। আর এই যে 3 পিস, হিজাব, জুতা, আম্মুর সব কেনা শেষ, খালি ব্যাগ কেনা বাকি আছে। এবার ভাবতেছি ব্যাগ অনলাইন থেকে অর্ডার দেবো। এমন মডেলের ব্যাগ দিবা যাতে তোমার শাশুড়ি মা উড়ে যায়। আল্লাহ, সুন্দর হয়েছে সবগুলো। এদিকে ছোলা সিদ্ধ করা হবে, এই জন্য ছোলাটা হচ্ছে ভিজায় রাখা হয়েছে। ভিজায় রাখলে, একটু রোদে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। হঠাৎ করে দাদির শরীর খারাপ হয়ে গেছে, তো ডক্টর ডাকা হয়েছে, ডক্টর আসতেছে। আর এদিকে আম্মু আর উনি আছে। ডক্টর ডাকছো? আসতেছে। কবিতা আছে, কবিতা তার ঘরে সবসময় থাকে। গ্যাসের ওষুধ, প্রেশারের ওষুধ। ইঞ্জেকশন দিতে হবে। কি বলো? ইঞ্জেকশন দিব না? হাত শক্ত করো। এখন মাথা ঘুরছে। স্ট্রং আছে। এদিকে রান্না বান্না চলতেছে, ইফতারির আয়োজন মাত্র। এদিকে ছোলা সিদ্ধ হচ্ছে, আর এদিকে বেসন করা হয়েছে। গোসল করে ফ্রেশ হয়ে গেছে। দেখি এখানে প্রতিদিন গোসল করতে হয়, বুঝলাম। কি ক্রিম মাখছো? ভাবলাম আজকে কিছু একটু ফেশিয়াল করে ফেলি। তো এখন হচ্ছে তরমুজটা কাটবো। তরমুজটা লাল আছে, মোটামুটি পিঙ্ক কালার। তরমুজ খেলে আসলে পানি শূন্যতা ভালো কাজ করে। হ্যাঁ, যারা সারাদিন রোজা রেখে পানি খায় না, আর আমি তো রোজা না রেখেও পানি খাই না, এমন অবস্থা। ডক্টর বলেছে পানি খেতে, বেশি পানির থেকে বেশি অন্য কিছু, মানে পানির উপর দিয়ে আর কিছুই নাই। হ্যাঁ, আর এই ফলটা হচ্ছে পানি শূন্যতা দূর করে। মানে এটা সবাই খাবেন, কারণ এখন তো ফলের সিজন না যদিও, তবে তাও আল্লাহ যদি দেয় অবশ্যই ভালোই। তরমুজটা না ভালোই লাগতেছে, তাই না?
না, ওকে আমি প্রথমে তরমুজটা খাইতে দিয়েছিলাম না কি করতে, কারণ অনেকেই বলছিল যে তরমুজটা এখন ভালো না, এখন কারণ কি অনেক মেডিসিন দিয়ে তরমুজটা পাকাচ্ছে। তো সেক্ষেত্রে আমি প্রথম আমি আনি নাই। তরমুজ তো অনেক আগে আসছে, প্রায় রোজার আগে। হ্যাঁ, তো আমিও অত একটা ই করি নাই, গ্যালাক্সি ও সমস্যা নেই। আরেক টুকরা করবো? হ্যাঁ, অত বড় টুকরা কে খাবে অত বড়? তুমি একটু খাও, দেখো টেস্ট কেমন। কিন্তু ভালোই লাগতেছে। তুমি টেস্ট কেমন তাই দেখো। মিষ্টি আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মিষ্টি। যাক, অনেকে বলে যে তরমুজ কাটলে বলে কার ভাগ্যে কি পড়ে কেউ জানে না। আসলেই মানে না, ওখানকার তরমুজটা সবই লালই বাড়াচ্ছে, সেজন্য আমি অনেকক্ষণ দাঁড়াই থাকার পর তরমুজটা নিচ্ছি, দেখি আগে সবাই নেই। সব থেকে ভাইরাল ফলই হচ্ছে তরমুজ। আগে রোজার সময় তো তোমার হচ্ছে মহব্বতের শরবত হইতো এই তরমুজ দিয়ে, ঠিক আছে? এখন তো এটা দিয়ে তরমুজ দিয়ে মহব্বতের শরবত সেরকম টেস্ট লাগবে না, ওইগুলো লাগে বালেটি তরমুজ সেই রকম। এখানে ও খাবে, বাসায় আম্মু আছে আব্বু আছে খাবে, আর আমি হচ্ছে অল্প আমার শোরুমে নিয়ে যাবো। অয়ন আছে, ইফতারের সময় তরমুজটা খাইলে পানি শূন্যতা কমে যায়। প্রায় আমরা 3 জন, আমি তান অয়ন মিলে প্রায় হচ্ছে 3 লিটার পানি খাই। 3, 3.5, 4 লিটারও হয়ে যাচ্ছে শরবত দিয়ে, কারণ এই তরমুজটা যেদিন আনি সেদিনকে পানি কম লাগে। ওইদিকে দিলাম রাজার পাট, সেই অবস্থা হয়ে গেছে তরমুজ কাটার সময়, ঠিক আছে? মানে মানে গোল করে কাটতে বলছি, এক চলে আসছে কুষ্টি আর এক যাচ্ছে রূপপুর, ঠিক আছে? দেখেন আমি কাটতেছি, আমার মতো আমার কাটতে দেয় নাই, বলে এদিক দিয়ে যাও, আবার এই সাইড দিয়ে ঘুরাই দিয়ে বলে এদিক দিয়ে যাও। লাস্টে কোনো মাপেই নিল না, লাস্টে মন ভাইয়া বের হলো, আমার দোষটা দিয়ে দিল। দেখে কারোর দোষ তরমুজের, ভেতরে আমার সাদা কিনলি, এই জায়গায় এমন সাদা হয়ে গেল কেমনি? কই সাদা আন্দাজে এই যে সাদা তাই না, রাত সন্ধ্যা লেগে যাচ্ছে তো সেজন্য এরকম লাগছে, আলো কম। কি রাত হয়ে গেছে, দেখেন তো কত সুন্দর লাল লাল, কি সুন্দর সাদা পাচ্ছে, রাত হয়ে গেছে এই জন্য সাদা, এরকম সাদা। খারাপ নাহলে বলিস তো, এরকম যদি কাটাতে খারাপ লাগে এরকম তাই ফেলা দিয়ে আসবে না লোকের কাছে। হ্যাঁ, লোকের কাছে নিয়ে যাও একটু। ফলালারা কি করবে বলো, তাদের কিছু করার আছে যদি আইসা পড়ে এমন ফল, ভেতরে তো আর ঢেকে দেখে না মানুষ কি অবস্থা। শালাদুলা ভাই এখন চলে যাচ্ছে ফ্রেশ হয়ে, ভালো লাগছে? যাও, আল্লাহ হাফেজ। আজকে হচ্ছে সন্ধ্যার যখন ইফতারি বানাচ্ছিল আম্মু, তো তখন আমি আবার রান্নাঘরে গেছি। আমি আজকে মানে সব সময় রান্নাঘরে ঢুকলে বা হচ্ছে সারাদিন দাদিকে প্রচুর ডাকি, তো মানে অনেক মজা করি আমি। দাদি কি অবস্থা, কি কেমন যাচ্ছে সময়, সব সময় যখনই আমার দাদির কাছে যাব তখনই আমি দাদির সাথে একটু মজা ঠাট্টা করি। আজকে এত পরিমাণে রোদ উঠছে, প্লাস এত পরিমাণে গরম ছিল যে সারাদিনে বাইরে বের হওয়ার মতো অবস্থা ছিল না। আর আমার শরীরটাও তেমন একটা ভালো না, বাইরে গিয়ে যে হাঁটাহাঁটি করবো এমন পরিস্থিতিও আমার নাই। আমার পায়ে প্রচুর পরিমাণে ব্যথা, আপনাদের আমি বলছি যে আমার পায়ের রগ প্রতিনিয়ত টান দিতে থাকে, হাঁটার জো নাই, মানে আমি হাঁটতেই পারি না। হাঁটতে গেলে আমার পায়ের পাতাতেও মানে রগে টান দিচ্ছে, মানে এত সমস্যার মধ্যে আছি আমি। তো এই জন্য আমি সারাদিন বাইরে কিন্তু বের হই নাই, সারাদিন বের হই নাই। মাঝখানে সকালের দিক দিয়ে একটু রোদ কম ছিল, তখন গেছিলাম, তখন দাদিরে বললাম দাদি কি খবর, তখন দাদি ঠিকই ভালোভাবে কথা বলতেছিল, সবকিছু ঠিকঠাক ছিল। তো তবে সকাল থেকে শরীরটা একটু লাগতেছে, বলতেছিল যে শরীরটা আজকে ভালো লাগতেছে না। তো সন্ধ্যার কিছুক্ষণ আগে আম্মু যখন ইফতারি বানাচ্ছিল তখন হইলো দাদির রুমের কাছে গিয়ে আমি বলতেছিলাম দাদি কি খবর, কারণ আমি এটা বলি সবসময়, তো দাদির কোনো কথা নাই। তারপর আমি বলি কি গো কোনো কথা নাই যে, তো দেখি তারপরও কথা বলতেছে না। আর ওই সময়ে হচ্ছে আমার হাজবেন্ড বাড়ির ভেতরে ঢুকছে, তো আমি আবার দৌড়াইয়া দাদির রুমে গেছি, গিয়া দেখি দাদি একদম বিছানার সাথে নেস্তেজ হয়ে শুয়ে আছে, একদম পুরো বিছানার সাথে বডি লাগিয়ে রয়েছে। তো আমার পেছন আবার হচ্ছে আমার হাজবেন্ড গেছে, তারপর আম্মু আবার রান্না করতেছিল, আম্মুরও ডাক দিলাম, আম্মুও গেছে। তো যাওয়ার পরে আমি বললাম যে অবস্থা তো অত একটা ভালোও লাগছে না, হ্যাঁ। তো বললো যে সাথেই বললো যে আমি ডাক্তারকে ফোন দিতেছে। তো এদিকে একজন পারিবারিক ডাক্তার আছে, কারো কোনো সমস্যা হইলে ডাক দিলে উনি চলে আসে, মানে এই এলাকার ভিতরে। তো
তো ওই ডক্টরকে আমার হাজবেন্ড ফোন দিছে। তো ভাগ্যিস আমার হাজবেন্ড বাড়িতে ছিল ওই মুহূর্তেই। আর দাদির গ্যাস বেড়ে গেছিল, অতিরিক্ত গ্যাসের কারণে এই সমস্যাটা হয়েছে। আর মুরব্বী মানুষ তো আস্তে আস্তে বয়সের সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু কমে যায়, ঠিক না? তো ভাগ্য ভালো যে বাড়ির ভিতরে একটা পুরুষও ছিল না। আমার শ্বশুররা সবাই দোকানে থাকে, সবাই সবার মতো বাইরে কাজকর্ম করে। আর ওই মুহূর্তে উনি আসছে, হয়তোবা ফোন দিলে ওই সময় যোগাযোগ, এখন তো হচ্ছে এমন একটা সময় যাচ্ছে যে আমি ফোন দিলে অনেক সময় আমার হাজব্যান্ডকে ওই টাইমে পাই না, কারণ কাস্টমার থাকে, ওই সময় কল ধরে না। আমার যখন ফ্রি থাকে তখন গিয়ে কল ব্যাক করে, কিন্তু সাথে সাথে কল দিয়ে আমি এখন কল পাই না, কলে পাই না তাকে। তো যাই হোক, সে বাড়ির ভেতর ছিল, সে ডক্টর নিয়ে আসছে। আসার পরে ডক্টর বলল অতিরিক্ত গ্যাস, তারপরে হচ্ছে দিল, ইঞ্জেকশন দিল। তো দাদির কাছে অনেকক্ষণ বসেছিলাম। তো দাদি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে, ভালো আছে। তারপরে আমি দাদির কতক্ষণ রহস্য করে হাসাইলাম। আর সে তো নাতি ছেলেকে খুব পছন্দ করে, ভালোবাসে। নাতি ছেলে মজার মজার কথা বলতেছিল আর হাসতেছিল। আসলে আমার দাদি যাওয়ার পর থেকে মানে আমার দাদিকে তো অনেক মিস করি, এখনো মিস করি, মানে প্রতিনিয়ত আমার দাদিকে আমি মিস করি। তো আমার দাদি যাওয়ার পর থেকে আমার দাদি শাশুড়িকেই আমার এখন দাদি ডাকা, সারাদিনে দাদি বলার মতো একজন আছে। আর ইনি যদি চলে যায়, আমি মনে করেন যে দাদির যে একটা ভালোবাসা, স্নেহ, ওই জিনিসটা পাই আর না পাই, কিন্তু এই যে দাদি বলে ডাকা, এই ডাক দেওয়ার যে একটা মানুষ আছে, সেটাই আমার কাছে জীবনের অনেক বড়। আসলে দাদি দাদার ভালোবাসা অনেক বড় একটা পাওয়া জীবনে। আর ডাক দিতে পারা এখন মনে হয় সব থেকে বড় জীবনের পাওয়া। তো আমার দাদি শাশুড়ি আমাকে ভীষণ ভালোবাসে, আমরাও ভালোবাসি। আর সে তো তার বড় নাতি সাওয়ালকে খুব ভালোবাসে। আর আমাকে বলে যে তোর বাচ্চা হবে, আমি দেখবো, আমি কোলে নিব, মানে অন্যরকম একটা ফিলিংস তার। সে খুব খুশি। আর আমরাও বলি যে না দাদি তুমি সুস্থ থাকবা। আর আমার দাদি যাওয়ার পর থেকে তো বলে আমিও যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, এরকম বলে। তো কি বলবো, আসলে মানুষের জীবনটাই এমন, একজন যাবে একজন আসবে। তো সবাই, আমি আল্লাহর কাছে সবসময় বলি যে তুমি যাকেই নাও, যেভাবেই নাও, সুস্থ সবল নাও, ভালো নাও, কিন্তু আসে না মানুষের পরিস্থিতি বুঝে একটা জিনিস হয়ে গেলে মনের ভিতর খুব খারাপ লাগে। তো যাক, সবাই আমার দাদি শাশুড়ির জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে। আল্লাহ তাআলা তার যতদিন যতটুকু হায়াত দিছে সে ঠিক ততটুকুই বাঁচবে। তার আল্লাহ তাআলার উপরে কারো কিছু বলারও নাই, করারও নাই, কারণ সে একজন, সে যেটা করবে সেটাই আমাদের জন্য উত্তম। তো আমরা বান্দারা আর কি বলবো বলেন। তো যাক, আজকে ভাগ্যিস আমার হাজবেন্ড ছিল দাদিকে, আর দাদি এখন সুস্থ আছে গ্যাসের কারণে, বয়স্ক মানুষ, এজন্য এই সমস্যাটা হয়েছে। এমনি কোনো সমস্যা নাই দাদির, দাদি তো প্রতিনিয়ত ওষুধ খাচ্ছে, এমনি সবকিছু ঠিকঠাক আছে। আর মারাত্মক কোনো রোগ টোক নাই, কারণ ওই যে আমার দাদির যেমন ডায়াবেটিস ছিল, হার্টের প্রবলেম ছিল, কিন্তু আমার দাদি শাশুড়ির কোনো প্রবলেম নাই, আলহামদুলিল্লাহ সে সুস্থ আছে। কিন্তু তার একটু ঘুমের সমস্যা, ঘুমের সমস্যার কারণে তার ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়, মানে প্রতিদিনই তার রাতের ঘুমের ওষুধ আছে। তো যাক, সে সুস্থ আছে। এমনি তার সুস্থতা বোঝা যায় কি, মানে সেকেন্ডে সেকেন্ডে সে কথা বলে, কিরে এই করতেছিস, গেট লাগা, এই সেই, মানে সে সেকেন্ডে সেকেন্ডে কথা বলে, মনে হয় যে না দাদি সুস্থ আছে, এই আর কি। তো যাক, সবাই ভালো থাকবেন, আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।